আচ্ছা, তাহলে গতকাল মানে আগের লেকচারটায় আমরা দেখেছি যে মলিকুলার অরবিটালের শেপসগুলো কীরকম হবে, মানে এস সিগমা অরবিটালস ফর্মড বাই interaction of s orbitals, sigma orbitals formed by p orbitals and pi orbitals. Pi orbitals তো of course p orbital দিয়েই হবে। আমরা এগুলো দেখেছি। আজকে যেটা আসবো সেটা হলো আমাদের মলিকুলার এনার্জি লেভেল ডায়াগ্রামগুলো, হ্যাঁ, এবং তাতে ইলেকট্রনিক ফিল আপগুলো, ইলেকট্রনিক কনফিগারেশন ইন মলিকুলার এনার্জি লেভেলস, এনার্জি লেভেলস ইন মলিকুলার অরবিটালস। ওকে, তার মধ্যে তোমাদের অনেক কিছু এগুলা আগে দেখেছো এগুলো এবং তোমরা প্র্যাকটিসও করেছো। আজকে আমরা কিছু তার মধ্যে ফাইনাল পয়েন্টস যেগুলো আছে দেখি, যেগুলো আগে হয়তো এক্সপ্লেনেশন জানা আমাদের ছিল না, সেগুলো আজকে চেষ্টা করব নতুন করে দেখতে। ওকে, যেরকম ধরো আমাদের এখানে সবই কি আছে, H2 Hg2 Li2, তার মানে এরা সব কিন্তু আমাদের হোমো নিউক্লিয়ার ডায়াটমিক্স, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মানে বুঝতে পারছো, হোমো মানে সেম জিনিস, একই জিনিস, নিউক্লিয়ার, ডায়াটমিক রাইট, মানে দুটাই অ্যাটম আছে। আমরা এখানে শুধু ডায়াটমিকটাই ডিসকাস করছি। ওকে, যেহেতু হোমোনিউক্লিয়ার সেজন্য তাদের কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে এনার্জিগুলো কিন্তু একই লেভেলে, রাইট, এগুলো দেখো সব একই লেভেলে আঁকা আছে। এবং তাতে কি ছিল, ধরো এই যে প্রথমটা যে আমরা নিয়েছি হাইড্রোজেন অ্যাটমে একটাই তো ইলেকট্রন থাকে, তাহলে একটাই ইলেকট্রন 1s অরবিটালে একটা ইলেকট্রন আছে। সিমিলারলি আর একটা হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালে আর একটা ইলেকট্রন আছে, যেটা আমরা গতদিন দেখেছি যে এ বি করে দেখলাম, সেটাই হলো আমাদের এখানে 1s, এই যে এখানে দেওয়াও আছে ψ1 আর ψ2 করে দিয়েছে। তার মানে এই ইলেকট্রনটার ওয়েভ ফাংশন হলো ψ1 আর এই ইলেকট্রনটার হলো ψ2, রাইট, ধরে নিচ্ছে ইন্টারাকশনের ফলে এই যে ψMO হলো, এটার নাম কি হলো, যেহেতু দুটো s অরবিটাল ওভারল্যাপিং, দেয়ারফর দিস ইজ এ সিগমা হলো। এই দেখো কি করে সবগুলো লেখা আছে, একটু খেয়াল করে নাও প্রথমে, তারপরে অভ্যাস হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে সিগমা জি ব্র্যাকেটে 1s। সিগমা অফকোর্স বুঝতেই পারছো, মানে সিগমা মানে আমাদের সিগমা মলিকুলার অরবিটাল, যেহেতু দুটো এস অরবিটাল ওভারল্যাপ করেছে। অ্যান্ড সিগমা মানেরটা মানে কি ছিল, যে আমি যদি বন্ড অ্যাক্সিস বরাবর রোটেট করি তাহলে তার কোনো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সেই জন্য এ সিগমা। জিটা মানে কি, জিটা আগের দিন বলেছিলাম জেরাডে, হ্যাঁ, জেরাডে মানে সিমেট্রি, মানে সেন্টার অফ সিমেট্রি আছে। আচ্ছা, 1s ব্র্যাকেটে কেন, কারণ এটা 1s থেকে তৈরি হচ্ছে, 1s এর ইন্টারাকশন হচ্ছে। ঠিক এটাই কি লিখেছে, সিগমা স্টারটা কেন, অ্যান্টিবন্ডিং ডিনোট করার জন্য, এই যে অ্যান্টিবন্ডিং ডিনোট করার জন্য সিগমা স্টার দিয়েছে এখানে মাথায়, আর এখানে সাবস্ক্রিপ্টে আবার ইউ লিখেছে, তার মানে উনজেরাডে মানে আনসিমেট্রিক, হ্যাঁ, মানে সোজা কথা সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি নেই। হ্যাঁ, আমরা আগের দিনও দেখেছিলাম এর শেপটা কীরকম সিগমাটার, হ্যাঁ, যে তার কিন্তু এইরকম একটা শেপ, রাইট, তাহলে তার মধ্যে কিন্তু সেন্টার অফ সিমেট্রি নেই, হ্যাঁ, এটার মধ্যে ছিল। ঠিক আছে, এটা হলো। আগের দিন আর একটা কথা বলেছিলাম, দিস ইজ কল্ড ব্যারি সেন্টার। এবং যখন মলিকুল ফর্মেশন হলো তাহলে দুটা ইলেকট্রন এখন কোথায় যাবে, দুটা ইলেকট্রন অবভিয়াসলি আমাদের আউ-বাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি কি, প্রথমে লোয়েস্ট এনার্জিটা অকুপাই করবে, তাহলে এটা লোয়েস্ট এনার্জি। যতক্ষণ না এটা ফুললি ফিল্ড আপ হবে সে হায়ার লেভেলে যাবে না, তাহলে এখানেও সে গেল না। এখানেও তোমার এটা আগে দুটা ফিল্ড হলো, তাহলে এখানে চলে গেল, এখানে কিচ্ছু নেই, অ্যান্টি বন্ডিংয়ে ফাঁকা, এখানে বন্ডিংয়ে দুটা ইলেকট্রন আছে, হলো। ঠিক আছে, এটা হলো আমাদের হাইড্রোজেনের পিকচার। যদি হিলিয়াম হতো, হিলিয়াম মানে He2 যদি হতো, তা এখন দেখি হিলিয়ামের 1s এ দুটা ইলেকট্রন অলরেডি আছে, এখানেও আছে এখানেও আছে। তাই এখানে যখন মলিকুলার অরবিটাল ফর্ম করলো ভালো কথা, কিন্তু তারপরে তারা কি করবে, এই যে সিগমা বন্ডিং অরবিটাল সিগমা G1s,
এখানে তো আর দুটার বেশি থাকতে পারবে না, দুটা ফিল্ড হয়ে গেল। নেক্সট দুটার কি হবে? নেক্সট দুটার কপালে কি আছে? তারা বাধ্য হয়ে তখন হায়ার এনার্জি এটাই যাবেই যাবে। তো এখানে গেল, হ্যাঁ, এখানে ফিল্ড আপ হয়ে গেল। এখন এখানে মাথায় রাখতে হবে এটা ব্যারি সেন্টার, এটার থেকে এটা যতটা নিচে, ব্যারি সেন্টার থেকে বন্ডিং অরবিটাল যতটা নিচে যদি E1 হয়, এটা যদি ধরো -E1 হয়, আর কারণ এটা স্টেবিলাইজিং, তাহলে এটা ঠিক +E1 হবে, তাই না? ঠিক ততটাই বেশি হবে। তাহলে কি হচ্ছে, যেই দুটো ইলেকট্রন যতটা স্টেবল করলো ঠিক ততটাই আনস্টেবল করে দিল, তাই না? তার মানে পুরো স্টেবিলিটি হলো 0 হয়ে গেল আলটিমেটলি। তার মানে বন্ডটা হবেই না। এই জিনিসটাই বোঝানো হয়েছে এই যে বন্ড অর্ডার কথাটা দিয়ে। এটা তোমরা হয়তো আগেও হায়ার সেকেন্ডারিতে ক্যালকুলেট করে এসছো, হ্যাঁ। বন্ড অর্ডার সোজা ফর্মুলাটা কি? হাফ অফ নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এই নাম্বার, এই দুটার বিয়োগফলটাকে জাস্ট হাফ করে দিলেই হলো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি দাঁড়ালো? 2 - 0 / 2, তার মানে 2 / 2 মানে আমার 1 হচ্ছে। এখানে হাইড্রোজেনের জন্য বন্ড অর্ডার হচ্ছে আমার 1। এটার জন্য বন্ড অর্ডার কি দাঁড়ালো তাহলে? 2 - 2 মানে 0 / 2, 0ই হলো। তার মানে বোঝা যাচ্ছে যে বন্ড কোনো কিছু নেই। বন্ড অর্ডার 0 মানে আমরা বলতে পারি যে এই দুটো অ্যাটমের মধ্যে বন্ডই তৈরি হয় না। সেই জন্য আমরা হিলিয়াম-2 মলিকুল পাই না। লিথিয়াম-2 হবে কি Li2? দেখা যাক। দেখো এইখানে আমাদের 1s কিন্তু পুরোপুরি হিলিয়ামের মতন পুরোপুরি একে অপরকে ক্যান্সেল আউট করে দিল, ঠিক আছে, নো ব্যাপার। সেকেন্ড 2s দেখো, এটা আবার এই হাইড্রোজেনের মতন ব্যাপারটা হলো, হ্যাঁ, এরা তো ক্যান্সেল আউট করে দিল। তাহলে বন্ডিং অরবিটালে কতগুলো আছে? এটা বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে বন্ডিং অরবিটালে আছে 4খানা, এখানে আছে একটা, দুটো অ্যান্টি বন্ডিংয়ে -2 / 2, তাহলে হয়ে গেল আমার 1। এখানেও তাহলে বন্ড অর্ডার দাঁড়ালো 1। তাহলে আমি বলতে পারি যে দিস কাইন্ড অফ মলিকুল ক্যান ফর্ম, এরকম মলিকুল তৈরি হতে পারে। ওকে, লিথিয়ামেরটা। এইবার লিথিয়ামের পর কে আছে? বোরন, সরি বেরিলিয়াম। এখন বেরিলিয়ামে আমরা প্রথমে যাব না, তার আগে আমরা যাব যে অক্সিজেন আর ফ্লোরিনটা আমরা আগে করে নেব। অক্সিজেন আর ফ্লোরিন, তার কারণ একটু পরেই বলছি। আচ্ছা, এই যে ছবিটায় দেখো, আমরা এখানে কিন্তু 1টাকে বাদ দিয়েছি। আচ্ছা, 1টাকে আমি লিখেই নিই আমরা, 1s, 1s। কেন বাদ দিয়েছি? কারণ যেহেতু এটা ক্যান্সেল আউট ইচ আদার, যেহেতু এটা আর এখন আমাদের ভ্যালেন্স শেল না, যেহেতু ভ্যালেন্স শেল না, আমাদের বন্ডিংয়ে অতটা এফেক্টও করছে না, কাজেই আমরা এটাকে লিখিনি আর কি। যাই হোক, অক্সিজেনের ক্ষেত্রে কি আছে? অক্সিজেনের ক্ষেত্রে আমার জানি 8খানা ইলেকট্রন আছে, তাই তো, টোটাল 8 ইলেকট্রন অক্সিজেন। আর ফ্লোরিনের ক্ষেত্রে 9টা, ঠিক আছে। আচ্ছা, এইটা আসার আগে আমরা দেখি যে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী অক্সিজেন মলিকুলটা কীরকম করে তৈরি করতে। যদি মনে থাকে দেখবে, একটা অক্সিজেন অ্যাটম নিতে, হ্যাঁ, এরকম করে তোমরা ছবিটা আঁকতে। 1s লিখলাম না, এখানে 1s লিখলাম না, এরকম ছিল তোমাদের মানে ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন আছে, ফাইন, ভ্যালেন্স শেলে 6টা, 1 2 3 4 5 6। আর একটা অক্সিজেন অ্যাটম, তারও এরকম আছে, হ্যাঁ, তার এরগুলো আমরা ক্রস দিয়ে দেখালাম যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরকম করতে তো, এরকম তোমরা আগে করেছো। এখন কি করলাম আমরা? এটা পেয়ারিংটা দেখিয়ে দিলাম, এই দুটো পেয়ারিং হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? তোমার দুটো সব যদি পেয়ার্ড হয়ে যায়, তাহলে এখানে একটা ইলেকট্রন পেয়ার, এখানে একটা ইলেকট্রন পেয়ার, পেয়ার পেয়ার, এরাও পেয়ার্ড আপ হয়ে গেল, রাইট। তাহলে অক্সিজেন মলিকুল আমরা দেখালাম, যেহেতু দুখানা বন্ড তৈরি হলো, তাহলে আমরা দেখালাম অক্সিজেন ডবল বন্ডেড, এরকম। আর এখানে হলো নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ইলেকট্রন যদি আনপেয়ার্ড না থাকে, কোনো মলিকুলে যদি কোনো একটাও ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে,
হ্যাঁ, তাহলে কি বলা হয় মলিকুলটাকে? তাহলে ম্যাগনেটিক বিহেভিয়ারে এটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, তার মানে এরা মানে সোজা কথা হলো ম্যাগনেটিক ফিল্ডে রাখলে এদের কিছু আসে যায়, মানে এদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এদের বাইরে দিয়েই চলে যায়। হ্যাঁ, এরা অ্যাট্রাক্ট করে না। ওকে, ডায়াম্যাগনেটিক। কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরির, এই মলিকুলার অরবিটাল থিওরির দ্য আর্লিয়েস্ট ট্রায়াম্প, মানে প্রথম যে জয় বলতে পারো, তার মেইনটাই হলো এই এক্সপ্লেনেশন অফ অক্সিজেন অ্যাজ অক্সিজেনের এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন যেটা করা হলো, যে অক্সিজেন পাওয়া গেল প্যারাম্যাগনেটিক। এক্সপেরিমেন্টালি অক্সিজেনকে পাওয়া গেল, ওই অক্সিজেন মলিকুল হলো প্যারাম্যাগনেটিক পাওয়া গেল, প্যারাম্যাগনেটিক। দিস কুড নট বি এক্সপ্লেন, এইটাকে তো এই ভিভিটি এক্সপ্লেন করতে পারছিল না, রাইট? দিস ইজ ওয়ান অফ দ্য শর্ট কামিংস অফ কি ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা অক্সিজেনের প্যারাম্যাগনেটিজম এক্সপ্লেন করতে পারছিলাম না, রাইট? মলিকুলার অরবিটাল থিওরির মানে প্রথম দিকে যেটা মানে সাকসেস, সেটা ওয়ান অফ দ্য সাকসেস ওয়াজ প্রথম, এটা তোমার খুব ইজিলি এক্সপ্লেন করা গেল, রাইট? তা এক্সপ্লেন করা গেল। এখানে 1s দুটা হলো আমাদের, এখানে দুটা দিয়ে দিলাম এখানে, তাহলে দে ক্যান্সেল আউট হয়ে যাবে। 2s এরকম ছিল, 2s থাকলো, রাইট? এই যে 2s এর ইলেকট্রনগুলো, তাহলে সেখানেও আমরা এটা দিয়ে দিলাম, হয়ে গেল। পিতে কি ছিল? ঠিক আছে, তাহলে চারটা থাকলো। এবার এদের কিভাবে সাজাবো? এটা লোয়েস্ট এনার্জি, তাহলে এরা আসবে এরকম করে। তারপরে হুনস রুল আর আউটবাউ প্রিন্সিপাল মানলে কি দাঁড়াবে? প্রথমে একই এনার্জিতে একটা করে দেব, তাহলে আবার একটা করে দিলাম, তাহলে কটা হয়ে গেল? 1 2 3 4 5 6, 6টা অলরেডি কনজিউমড হয়ে গেল। আমার কাছে আছে কটা? 4 দুগুণে 8টা, তার মধ্যে 6টা চলে গেল, বাকি থাকলো 2। এই দুটা ইলেকট্রন, এরা তো একই এনার্জি লেভেলে, তাহলে এখন এদের কিভাবে দেব? এইখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। এইবার দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু আর দুটা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাচ্ছে, একটা আনপেয়ার্ড, দুটা আনপেয়ার্ড, দিজ আর আনপেয়ার্ড। এই আনপেয়ার্ড থাকার দরুন আমার যে মলিকুল, অক্সিজেন মলিকুল বিকামস প্যারাম্যাগনেটিক। সো এইখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারলাম প্যারাম্যাগনেটিজমটা। হ্যাঁ, দেখো এখানে সিম্বলিজমগুলো দেখো, এটা বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং, ইউ আছে, স্টার আছে, এখানে সিগমা আবার বন্ডিং, দেখো ব্র্যাকেটে লেখা আছে পিজেড, কারণ এটা পি অরবিটাল দিয়ে তৈরি হচ্ছে সিগমাটা। হ্যাঁ, আচ্ছা, এখানে হলো পাই, কিন্তু পিএক্স আর পিওয়াই থেকে হলো, ভালো কথা। সিমিলারলি পাই স্টার, মানে পাইয়ের অ্যান্টি বন্ডিংগুলো আবার এখানে যেখানে অকুপাই হলো। দেখো ওই যে আগের দিন বলেছিলাম জেরার্ডে উনজেরার্ডে, সিগমার ক্ষেত্রে দেখো বন্ডিংটা জেরার্ডে জি, অ্যান্টি বন্ডিংটা ইউ, তাই তো? আর পায়ের ক্ষেত্রে ঠিক উল্টো, বন্ডিংটা ইউ, অ্যান্টি বন্ডিংটা জি। ঠিক আছে, জেরার্ডে। ঠিক আছে, এটা নিয়ে এখন না ভাবলেও চলবে, এখন আমাদের যেটা ভাবতে হবে যে এনার্জি অর্ডারিংটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্যারামেটিজম এক্সপ্লেন করতে পারলাম। বন্ড অর্ডারটা দেখি, বন্ড অর্ডার ফর অক্সিজেন কি দাঁড়ায়, বন্ড অর্ডারটা কি দাঁড়াবে? তাহলে আমার এই দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটারটা 0 হয়ে যাচ্ছে, এটারটা 0 হয়ে যাচ্ছে, ভাবতে হবে না, আমরা শুধু উপরে 2 পিটটাই নিয়ে ভাবি, তাহলেই আমাদের আসল রেজাল্ট বেরিয়ে যাবে। এখানে দেখো বন্ডিংয়ে কি আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6 মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে দেখো পাই স্টারে আছে 2টা, -2, হ্যাঁ, ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 4/2 = 2। মানে এই যে অক্সিজেনটা ডবল বন্ডেড যেটা ভিভিটি থেকে পেয়েছিলাম সেটা এখানেও কিন্তু থাকলো। কিন্তু ভিভিটিতে আমরা আনপেয়ার্ড ইলেকট্রনটা আমরা পাচ্ছিলাম না, মানে এক্সপ্লেন করতে পারছিলাম না, ইট ওয়াজ ডায়াম্যাগনেটিক অ্যাকর্ডিং টু ভিভিটি। কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারলাম যে অক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক অ্যান্ড ডবল বন্ডেড। হলো, এখানে আরও 2টা টার্ম বলে দিই এখানে যখন আসলামই। হ্যাঁ, তাহলে হাইয়েস্ট অকুপেন্সি কোনটায় থাকলো? হাইয়েস্ট অকুপেন্সি থাকলো আমার এই যে পাই স্টার অরবিটালটায়।
তাহলে এটাকে আমরা বলছি হোমো, HOMO, মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হ্যাঁ, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। আর কোনটায় নেই? ইলেকট্রন একটাতেও নেই, প্রথম ইলেকট্রন নেই হলো এটাতে, তাহলে এটাকে আমরা বলছি লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। ওকে, এই দুটা জিনিস এরপরেও আমরা ইউজ করব, তো তাই আমি এখানে বলে রাখলাম। এটা এইখানে লাগবে না, কিন্তু আমাদের পরবর্তীতে যখন পড়ব তখন এগুলো দরকার পড়বে। ওকে, তাহলে আমরা অক্সিজেনের এটা এক্সপ্লেন করতে পারলাম। হ্যাঁ, ফ্লোরিনের কি হবে? ফ্লোরিনের তো জাস্ট একটা ইলেকট্রন বেশি, তার মানে আমরা এখন ধরে নিই এইখানে আমরা ইলেকট্রন দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে আর একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে দুটা ইলেকট্রন বেড়ে গেল। তো এই দুটো ইলেকট্রন তো এখন আমার বেড়ে গেল ফ্লোরিনের, তা এখানে তো যাবে না, সিগমা স্টারে তো যাবে না, কারণ এখানে তো অলরেডি এখনও ফাঁকা আছে, তাহলে একটা করে এখানেই জড়ো হয়ে যাবে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে দেখা গেল আরও দুটো বন্ড ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে বেড়ে গেল, রাইট। তাহলে বন্ড অর্ডার ফর ফ্লোরিন কি হয়ে গেল? আমার এখানে 2-এর জায়গায় কি বসাতে হবে? 4 বসাতে হবে। এই মুহূর্তে 4 বসালাম, তাহলে এখানে 2 হয়ে গেল, তাহলে 2/2, এখানে আমার 1 হয়ে গেল। তাহলে ফ্লোরিনের জন্য বন্ড অর্ডার কিন্তু 1 হয়ে গেল। ফ্লোরিন মলিকুল তো আমরা এইভাবেই লিখি ফ্লোরিন, হ্যাঁ, ফ্লোরিন কিন্তু বন্ড অর্ডার 1 হয়ে গেল, তার মানে একটা সিঙ্গেল বন্ডই আছে বিটুইন টু ফ্লোরিন অ্যাটমস। আর একটা মজার কথা কি হলো? ফ্লোরিন নাও বিকামস ডায়াম্যাগনেটিক। ফ্লোরিনে কিন্তু আর আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দেয়ার ইজ নো আনপেয়ার্ড ইলেকট্রন ইন ফ্লোরিন, দিজ আর অল পেয়ার্ড আপ। সো ফ্লোরিন F2 is diamagnetic. ফ্লোরিন ইজ ডায়াম্যাগনেটিক। অক্সিজেন প্যারাম্যাগনেটিক ছিল, ফ্লোরিন ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এইবার আমি আসি যে আমি প্রথমে লিথিয়ামের পরে কেন অক্সিজেন আর ফ্লোরিনে চলে এলাম। এই যে অক্সিজেন আর ফ্লোরিনের যে ছবিটা, হ্যাঁ, এটা আমাদের মলিকুলার অরবিটাল থিওরি আঁকতে দিলে আমরা এটাই চট করে আঁকবো। কেন? কারণ দিস ইজ মোর সিমেট্রিক, রাইট। এটা অনেক বেশি সিমেট্রিক, রাইট। মানে দুটা হচ্ছে, প্রথমে পিজেডগুলো হলো, পিজেডটা সিগমাটার নিচে চলে আসলো, তারপরে পাই হলো, তারপরে পাই স্টারেরগুলো গেল, তারপরে আবার সিগমা স্টারটা গেল। হ্যাঁ, যেহেতু এটা বেশি নিচে, যেহেতু ব্যারি সেন্টারটা বেশি নিচে, আবার ঠিক ততটাই উপরে উঠে গেল, সেই জন্য পাই স্টারটার এই সিগমা স্টারটা, পাই স্টারের থেকে সিগমা স্টারটা উপরে। হ্যাঁ, তো হলো, এটা দেখতে সুন্দর লাগে, আমরা এইভাবে আঁকতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, কিন্তু এই যে পরে আমরা আসছি, আচ্ছা, বেরিলিয়ামেরটা তো আগে বলিনি। বেরিলিয়ামটা ওই লিথিয়ামের মতনই হবে, বা বন্ড অর্ডার 0 হবে। আচ্ছা, কিন্তু মাঝে যে এই যে তিনটা জিনিস থাকবে, বোরন, কার্বন আর নাইট্রোজেন, এদের ক্ষেত্রে কিন্তু একটু এনার্জি অর্ডারিংয়ের ডিফারেন্স হবে, মানে চেঞ্জ হয়ে যাবে। কেন হচ্ছে? তার জন্য আমরা আবার একটু ওই বোরস থিওরির হেল্প নেই। মানে এটা আমাদের এখানে এক্স্যাক্টলি, আমরা তো হাইড্রোজেন মলিকুলের জন্য এনার্জি ইকুয়েশনটা সলভ করিনি, শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আমরা কি করেছি, জাস্ট ওই রেজাল্টগুলো দেখেছি, আর এনার্জি এটাও আমরা সলভ করিনি। কিন্তু সলভ করলে যেটা হবে, আমরা যদি মনে থাকে তোমাদের ইয়েটা সলভ করেছিলাম, কি ওটা, ফর পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, কিন্তু যদি অ্যাটমের জন্য সলভ করি তাহলে এই রকম চেহারা হবে। হ্যাঁ, মানে এটা বোরস থিওরির জন্য, বোরের থেকে পেয়েছি আমরা, ইসের থেকে এনার্জিটা তো ক্যালকুলেট করিনি, এটা খুব ইজিয়ার বলে আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে বোর থিওরিতে কি বলছিল, যে একটা অরবিট কি বলছে, ইএন ইজ দ্য এনার্জি অফ দ্য nth অরবিটাল, অরবিট বলবো, এখানে অরবিটাল বলা যাওয়া উচিত না। হ্যাঁ, ইকুয়ালস টু HCR, মানে রিডবার্গ কনস্ট্যান্ট, আর জেড হলো তোমার অ্যাটমিক নাম্বার, বাই n স্কোয়ার। তার মানে সোজাসুজি আমি বলতে পারি EN প্রপোর্শনাল টু মাইনাস জেড স্কোয়ার বাই n স্কোয়ার, বাকিগুলো তো কনস্ট্যান্ট। ওকে, দেখো এখানে তাহলে কি হচ্ছে, নেগেটিভ সাইনটা কেন আছে? বিকজ দিস ইজ স্টেবিলাইজিং, কারণ নিউক্লিয়াসের ফোর্সের সাথে তো, মানে যেহেতু স্টেবিলাইজিং, সেই জন্য এটা ব্যবহার করা হয়েছে। দেখো n যত বাড়বে
তত কি হবে, তোমার এনার্জিটা নিশ্চয় হতে থাকবে, নেগেটিভটা কমতে থাকবে, এনার্জিটা কমছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, এন বাড়ছে মানে এই ভ্যালুটা কমে যাচ্ছে, রাইট, ডান দিকের ভ্যালু, কিন্তু একটা নেগেটিভ বসানো আছে, তার মানে নেগেটিভ ভ্যালু কমছে, তার মানে লেস নেগেটিভ, তার মানে পজিটিভের দিকে যাচ্ছে, মানে হায়ার এনার্জির দিকে যাচ্ছে। সেটাই এখানে বোঝানো হয়েছে। ধরো ফার্স্টে জেড ইকুয়ালস টু 1 মানে ফর হাইড্রোজেন, এই যে প্রথম প্যানেলটা, দিস ইজ ফর জেড ইকুয়ালস টু 1, দ্যাট ইজ হাইড্রোজেন। ধরো আর এখানে আছে N2 আর মানে তারপরে খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, কেন, এই এনটা স্কোয়ার যত বাড়ছে, হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এনার্জি গ্যাপগুলো খুব ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক রিভার্স, তোমরা যদি মনে থাকে ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে কি ছিল, যত এন বাড়ছে এনার্জি গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে ঠিক উল্টোটা দেখা যাচ্ছে, ঠিক উল্টো ছবিটা, হ্যাঁ, ঠিক ওয়ান ডাইমেনশনাল বক্সের ঠিক উল্টো ছবিটা এখানে। ওকে, কিন্তু আমাদের এখানে এটার থেকেও মেইন ইম্পর্টেন্ট তার মানে N1 এর থেকে N2 এর যা ডিফারেন্স, N2 এর থেকে N3 এর ডিফারেন্সটা আরও কম। আর একটা ইম্পর্টেন্ট কথা, যদি জেডটা বাড়িয়ে দিই, জেডটা যেই 1 বেড়ে গেল, তাহলে এটা হলো ফর হিলিয়াম। হ্যাঁ, দেখো এখানে জেড স্কোয়ার, হাইড্রোজেনের জন্য জেড স্কোয়ার ইকুয়ালস টু 1, কিন্তু হিলিয়ামের জন্য জেড স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়ে যাচ্ছে, কারণ এখানে জেড ইকুয়ালস টু 2। হ্যাঁ, সেই হওয়ার জন্য কি হচ্ছে, ইটস মাচ মোর স্টেবিলাইজড, ঠিক এনার্জিটা অনেক নিচে চলে আসছে। যত তোমার অ্যাটমিক নাম্বার বাড়ছে, তাহলে এনার্জিটা নিচে চলে আসছে, আরও কমে যাচ্ছে এনার্জিটা। হ্যাঁ, এবং শুধু কমছেই না, এর সাথে আর একটা জিনিস হচ্ছে, এনার্জি গ্যাপটাও বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, এখন আমরা যেটা ডিসকাস করব। তার মানে 1 এর থেকে 2 এর এনার্জি গ্যাপটা বেড়ে গেল ফর হিলিয়াম, হাইড্রোজেনের থেকে বেড়ে গেল, রাইট, এ দেখো এটাও বেড়ে গেছে, এখানে এইটুক ছিল, এনার্জি গ্যাপটা বেড়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটাই আমি এখন নিয়ে এলাম, এই ধরো আমার সেকেন্ড পিরিয়ডে যারা আছে তাদের মধ্যে অ্যাপ্লাই করা গেল। হ্যাঁ, লিথিয়াম বোরনের ক্ষেত্রে যেহেতু পি এর কোনো অকুপেন্সি নেই, আমাদের এখানে কোনো ভাবনা চিন্তার দরকার নেই। তাহলে আপ টু লিথিয়াম বেরিলিয়াম আমরা নর্মালি যেভাবে এস অরবিটালের যেহেতু আছে মলিকুলার অরবিটাল নর্মাল, আমরা এখানে ফ্লোরিন আর অক্সিজেনটা অলরেডি করে নিলাম, রাইট। এই যে আমরা ডিসকাশনটা করছি কাদের জন্য, তাহলে শুধু বোরন, কার্বন আর নাইট্রোজেনের জন্য। দেখো এইখানে তোমরা বলতে পারো যে আমি বোরের ইয়েটা দিয়ে বোঝালাম, কারণ ওটা ইজিয়ার বুঝতে, কারণ এখানে তো দুটা এন তো ইন বোথ কেসেস 2, রাইট, বোথ কেস এন ইজ 2, রাইট। কিন্তু যত তোমার ইয়ে বাড়ছে, সে পি অরবিটাল আর এস অরবিটালের যে ডিফারেন্স, এনার্জির ডিফারেন্স, দ্যাট ইনক্রিজেস উইথ হোয়াট, উইথ জেড। দেখো এখানে জেড কত ছিল, জেড ছিল এখানে 5, এই যে এখানে 5, 6, 7, তার মানে জেড স্কোয়ার 25, 36, এখানে হলো 49, তাহলে জেড স্কোয়ারটাও বেড়ে যাচ্ছে তো, রাইট, জেড স্কোয়ারও বেড়ে যাচ্ছে। এই জেড স্কোয়ার যত বাড়ছে, তাহলে আমার দ্য ডিফারেন্স বিটুইন এস আর পি, দেখো এটাও আমার বেড়ে যাচ্ছে, রাইট, এইটাও আমার বেড়ে যাচ্ছে। এখন বেড়ে গেল, তাতে কি আসলো, বেড়ে গেলে যেটা, অথবা যেটা যেখানে স্মল থাকে সেখানে আমার উল্টোটা আমাদের বেশি কনসার্ন। এই যে যেখানে আমার এনার্জি ডিফারেন্সটা অতটা বেশি না, এস আর পির এনার্জি ডিফারেন্স, তখন কি হয়, তখন তোমার এস আর এই যে পি এর 2s আর 2pর মধ্যে একটা ইন্টারাকশান হয়, রাইট। দে আর নট, মানে একদম আমরা বলতে পারি না যে, তখন দেখো এখানে কিন্তু আমার ব্র্যাকেট দিয়ে আর লেখা নেই যে এইটা একদম এস থেকেই তৈরি, কি এটা একদম পি জেড থেকেই তৈরি, কিংবা এটা একদম এটা পি জেড থেকেই তৈরি, কি পি এক্স থেকেই তৈরি, রাইট। আমি এটা একদম বলতে পারছি না। কেন পারছি না? কারণ তোমার এইখানে এখন এস আর পির একটা মিক্সিং হচ্ছে, হ্যাঁ, এস পি মিক্সিং হচ্ছে, বিকজ দে আর ভেরি ক্লোজ ইন এনার্জি। এসপি মিক্সিং, সেরকম ডিপি মিক্সিং হয় যখন ক্লোজ ইন মিক্সিং, হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য আমাদের কি হচ্ছে, এনার্জি অর্ডারিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ হচ্ছে মানে দেখো
এইভাবে বুঝতে পারো। এমনি কি হওয়ার কথা ছিল, এই যে সিগমাটা এটা তো এখানে আসার কথা ছিল, এটা এখানে থাকার কথা ছিল, তার উপরে পাই, তারপরে পাই স্টার, তার উপরে আবার সিগমা। হ্যাঁ, বলতে পারো এরকম সিমিলার স্টেট, এটাও সিগমা স্টেট, ওটাও সিগমা স্টেট। সিগমা স্টেট নিজেদের মধ্যে ধরো একটা রিপালশন হলো, এই দুটোর মধ্যে রিপালশন হওয়াতে এই ওকে যেন ঠেলে দিয়েছে, মানে দুটো যেহেতু ক্লোজ ইন এনার্জি, এই সিগমা আর এই সিগমা এত কাছাকাছি ছিল, এ যেন একে ঠেলে দিয়েছে, এ ঠেলে পায়ের উপরে তুলে দিয়েছে। এই তুলে দেওয়ার ফলে কি হলো, আমাদের কিন্তু এনার্জি অর্ডারিংটা অনেকটা ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, এই দেখো এই দুটো আমরা অলরেডি করে ফেলেছি, কোনো অসুবিধা নেই। এই যে প্যারাম্যাগনেটিক, এই যে ফ্লোরিন ডায়াম্যাগনেটিক, এগুলো আমরা দেখে নিলাম। কিন্তু এই ক্ষেত্রে ওই বেরিলিয়াম, বোরন, কার্বন আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমার এনার্জি অর্ডিংটা আলাদা। এইটা কিন্তু আমার উপরে, হ্যাঁ, এদের ক্ষেত্রে যেরকম নিচে, এখানে কিন্তু এটা উপরে চলে গেছে ফর বোরন, কার্বন আর নাইট্রোজেন। এই হওয়ার জন্য কি হয়েছে দেখো, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কাজেই বি কেয়ারফুল যখন বোরন, কার্বন আর নাইট্রোজেন আসবে। আমরা হট করে এটা লিখে ফেলতে খুব অভ্যস্ত, আমরা ফটাফট এটা সিমেট্রিকটা এঁকে দিই, কিন্তু এটা মনে রাখবে এই তিনটার জন্য কিন্তু এনার্জি অর্ডারিং ফর এই যে পি সিগমা আর পাইটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে পয়েন্টটা একটা জায়গায় দেখো। আচ্ছা, এখানে কি হচ্ছে তাহলে, আমার যদি ধরুন অক্সিজেনের মতন কি ফ্লোরিনের মতন যদি মলিকুলার অরবিটালটা হতো, তাহলে বোরনের ক্ষেত্রে কি হতো, বোরনের তো দুটো ইলেকট্রন, নেক্সট দুটো ইলেকট্রন এই সিগমাতে যেত, পেয়ার্ড আপ হয়ে যেত, তাহলে বোরন কিন্তু ডায়াম্যাগনেটিক বেরোতো আমার, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমার অ্যাকচুয়ালি বোরন প্যারাম্যাগনেটিক। এটা কিন্তু এইভাবেই এক্সপ্লেন করা যাবে যদি এটা এইভাবে ধরি। সিমিলারলি কার্বন আবার প্যারাম্যাগনেটিক বেরোতো আমার যদি অক্সিজেন আর ফ্লোরিনের মতন ধরতাম, কিন্তু কার্বন ডায়াম্যাগনেটিক। এটাও কিন্তু এই এক্সপ্লেন করা যাবে এই ডিপি মিক্সিং দিয়েই, নট ডিপি, এসপি মিক্সিং দিয়ে। অ্যান্ড নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক চেঞ্জ হতো না, নাইট্রোজেন উড রিমেইন সেম, কিন্তু তবু নাইট্রোজেনেরটা কিন্তু এইভাবেই এটা ঠিক, বিকজ আমাদের যেটা ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বলে একটা আছে, ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, এটা দিয়ে আমরা মলিকুলার অরবিটালগুলোর এনার্জিগুলো ডিটারমাইন করতে পারি। হ্যাঁ, কোনটা কার উপরে আছে, কোনটা সিগমা নেচারের, কোনটা পাই নেচারের, কোনটা অ্যান্টি বন্ডিং, কোনটা বন্ডিং নেচারের। হ্যাঁ, সেখান থেকে আমরা কিন্তু এই এনার্জি অর্ডারিংগুলো কিন্তু সব ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপির থেকে বের করা। কাজেই নাইট্রোজেনেরটাও খেয়াল রাখবে। তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের পর সিগমাটা আবার নিচে চলে আসছে, পাইটা আবার উঠে যাচ্ছে। এই যে পয়েন্টটা, দিস ইজ কল্ড, এই যে আমি আগেই লিখেছি, সিগমা পাই ক্রস ওভার, রাইট? এটাই হলো আমার সিগমা পাই ক্রস ওভার। হ্যাঁ, ক্রস ওভার পয়েন্ট, ওখানে আমার এনার্জি অর্ডিংটা চেঞ্জ হচ্ছে। এই এনার্জিটা চেঞ্জ কেন হচ্ছে, আবার সেই দুটো অরবিটালের এনার্জিটা খুব কাছাকাছি ছিল বলে, রাইট? এই দুটোর গ্যাপ যদি আলাদা হয়ে যায়, যেরকম আমাদের এটার ক্ষেত্রে হলো, অক্সিজেন আর ফ্লোরিনের ক্ষেত্রে মাছ লার্জার, তাহলে আমাদের কোনো ইন্টারাকশান নেই অক্সিজেন আর ফ্লোরিনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সিগমা পাই ক্রস ওভার দেখলাম, এবং ফার্স্ট অর্ডারে ফার্স্ট সিরিজ এবং সেকেন্ড পিরিয়ডে আমরা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক্সের এনার্জি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখলাম মলিকুলার অরবিটাল থিওরিতে। তার সামেশনটা আমাদের এখানে করা আছে, দেখে না। বন্ড অর্ডার, এই যে লিথিয়াম থেকে শুরু করে নিকেল, নিয়ন দিয়েছে কারণ 0, এটা আবার সেই একটা হিলিয়ামের মতনই হবে। হ্যাঁ, বন্ড অর্ডারিংগুলো করা আছে। দেখো, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে। নাইট্রোজেনের দেখো ট্রিপল বন্ড, নাইট্রোজেনের বন্ড অর্ডারিং যদি করো দেখবে ট্রিপল বন্ড, কারণ সবই বন্ডিংয়ে আছে, এই তিনটাই বন্ডিং। হ্যাঁ, এরা তো ক্যান্সেল আউট ইচ আদার, এইটা তিনটাই বন্ডিং, অ্যান্টি বন্ডিং 0, তাহলে 6 মাইনাস 6/2, তাহলে 3। বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত কমবে, বন্ড এনার্জি বাড়বে,
এই যে বন্ড এনার্জি নাইট্রোজেনের হাইয়েস্ট, হ্যাঁ, আর ডায়ামেটিক না প্যারামেটিক সেটাও এখান থেকে বলা আছে। আচ্ছা, বোরন বেরিলিয়ামের ক্ষেত্রে আর নিয়নের ক্ষেত্রে কেন Na করেছে? বিকজ এরা বন্ডই ফর্ম করে না, সেই জন্য নট অ্যাভেলেবেল। ওকে, আর একটা কথা এখানে বলে নেই, বন্ড অর্ডারের কীভাবে ইয়ে হয়। আমরা অক্সিজেন ফ্লো এটা তো দেখলাম, এই অক্সিজেন ডাই অক্সিজেন আমরা দেখলাম যে প্যারাম্যাগনেটিক অ্যান্ড বন্ড অর্ডার 2, বন্ড অর্ডার ইকুয়ালস টু 2। যদি এটা থাকে, এটা কি বলতো, দিস ইজ কল্ড সুপার অক্সাইড, সুপার অক্সাইড। ওকে, এই সুপার অক্সাইড কি হবে, একটা ইলেকট্রন বেশি আছে, অথবা আর একটা দিচ্ছি 2 মাইনাস, দিস ইজ কল্ড পার অক্সাইড। হ্যাঁ, যেরকম H2O2-তে আছে, এই যে H2O2 তো আমরা এইভাবে ছবি আঁকি, তাহলে বোঝাই যাচ্ছে অক্সিজেন অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড আছে। দেখা যাক এই পার অক্সাইডটা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে সেটা বেরোয় কিনা। পার অক্সাইড মানে দুটা অক্সিজেন যা ছিল তার অক্সিজেন ডাই অক্সিজেন, তার মাথায় আবার দুটো নেগেটিভ চার্জ, মানে দুটো ইলেকট্রন এসে বসেছে। তা দুটো ইলেকট্রন কোথায় বসবে, এই অ্যান্টি বন্ডিংয়েই না বসবে। তো অ্যান্টি বন্ডিংয়ে যদি বসে, তাহলে আমার এখানে কি ছিল আগে 6 - 2, তাই না? তাহলে এখানে বন্ড অর্ডার কি হয়েছে 6, এখানে ছিল -2, এখন 6 - 4/2, তাহলে আমার হয়ে যাচ্ছে 1। তাহলে পার অক্সাইডের বন্ড অর্ডার হয়ে যাচ্ছে আমার 1, এই যে আমরা বের করলাম। সুপার অক্সাইডের ক্ষেত্রে কি হবে, দেখো সুপার অক্সাইডের ক্ষেত্রে আমার একটা, তো তাহলে আমি এটা করে নিই। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমার হয়ে গেল একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন গেছে আমার অ্যান্টিবন্ডিংয়ে, তাহলে এখন অ্যান্টিবন্ডিংয়ে 3খানা, তাহলে 6 - 3/2, তাহলে কি দাঁড়াচ্ছে আমার 1.5। বন্ড অর্ডার কিন্তু ফ্র্যাকশনালও হতে পারে, তাই সুপার অক্সাইডের ক্ষেত্রে বন্ড অর্ডার হাফ। তাহলে তোমাদের যদি এমসিকিউ টাইপ অফ থাকে যে বন্ড লেন্থ দিয়ে বললো এই স্পিসিসগুলোর মধ্যে বন্ড লেন্থ কার সবচেয়ে বেশি, হ্যাঁ, কার সবচেয়ে বেশি বন্ড লেন্থ হবে, সুপার অক্সাইডের, পার অক্সাইডের, না জাস্ট ডাই অক্সিজেনের? আমাদের তাহলে বন্ড লেন্থ দেখতে হবে যে বন্ড অর্ডার কার বেশি। বন্ড অর্ডার ডাই অক্সিজেনের বেশি, তার মানে এর বন্ড লেন্থ সবচেয়ে কম হবে। তারপরে বন্ড অর্ডার এর বেশি, তাহলে বন্ড অর্ডার এর সবচেয়ে কম, মাঝামাঝি হবে। বন্ড লেন্থ, বন্ড অর্ডার সুপার অক্সাইডের সবচেয়ে কম, তাহলে বন্ড লেন্থ উইল বি হাইয়েস্ট ফর সুপার অক্সাইড। হ্যাঁ, তাহলে আর বন্ড এনার্জি আবার ঠিক উল্টো হয়ে যাবে, ডাই অক্সিজেনের সবচেয়ে বেশি হবে, রাইট? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে মাথায় এগুলা রেখে ক্যালকুলেশনগুলো করে মলিকুলার অরবিটালের পিকচারটা মাথায় রেখে তোমাদের করতে হবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা সব হোমো নিউক্লিয়ার দেখলাম, হোমো নিউক্লিয়ার, রাইট? লাস্ট একটা এক্সাম্পল আমরা দেখব, মানে আমরা এটা দিয়ে আমরা দেখব হেটেরো নিউক্লিয়ার দিয়ে আমরা ডিসকাশনটা এটার এই মলিকুলার অরবিটাল থিওরি অফ ডায়ামেটিক্সটা শেষ করব, যেটা সব বইয়ে পাবে এবং সব জায়গাতেই আসবে। দ্য ফার্স্ট এক্সাম্পল অফ হেটেরো ডাইনিউক্লিয়ার হলো আমাদের কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড, CO, ভেরি পয়জনাস গ্যাস। হ্যাঁ, আমরা কার্বন এরকম করেও লিখতে অভ্যস্ত, কার্বন মনোঅক্সাইড। ওকে, এখন কার্বন মনোঅক্সাইড ইজ এ ভেরি পয়জনাস গ্যাস। এই কেন পয়জনাস, দ্যাট ক্যান অলসো বি এক্সপ্লেইন, এটাও আমরা এক্সপ্লেন করতে পারবো উইথ দ্য হেল্প অফ মলিকুলার অরবিটাল থিওরি। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বন আর অক্সিজেন, কি হবে উত্তর? অফকোর্স অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই যে কার্বন অক্সিজেন যে মলিকুল, তাহলে নেগেটিভ চার্জটা কার মাথায় থাকা উচিত? ডেল্টা যদি বলি, অক্সিজেনের মাথায় থাকা উচিত, কার্বনের মাথায় তাহলে ডেল্টা পজিটিভ থাকা উচিত। তাহলে ডাইপোল মোমেন্ট হবে একটা, ডাইপোল মোমেন্ট হওয়ার কথা এখানে, তাই না? যেহেতু চার্জ সেপারেশন আছে, ডিস্টেন্স আছে, চার্জ সেপারেশন অ্যান্ড ডিস্টেন্স, দিস ইজ রিকোয়ার্ড ফর ডাইপোল মোমেন্ট, রাইট?
একটা ডিস্টেন্স থাকলেই আমার ডাইপোল মোমেন্ট থাকবে। কিন্তু তোমরা যদি দেখো যে হোয়াট ইজ দ্য ডাইপোল মোমেন্ট অফ কার্বন মনোক্সাইড, ইটস বেসিক্যালি জিরো। কার্বন মনোক্সাইডের ডাইপোল মোমেন্ট ইজ জিরো, 1 নম্বর পয়েন্ট। এটা তুমি এমনি এক্সপ্লেন করতে পারবে না উইথ জাস্ট ইলেকট্রোনেগেটিভিটি। আর একটা হলো কার্বন মনোক্সাইড ইজ এ ভেরি গুড লিগ্যান্ড। লিগ্যান্ড মানে যারা মেটালের সাথে রিয়াক্ট করে, লেগে থাকে। যত মেটালের কমপ্লেক্স দেখবে, কার্বন মনোক্সাইড ইজ বাইন্ডিং থ্রু দ্য কার্বন সাইড। কার্বনের দিক থেকেই বন্ডিংটা হয়েছে, মেটালের দিক থেকে। মেটাল পজিটিভ চার্জ, কিন্তু তার মধ্যে কার্বনের দিকটাই লেগেছে, অক্সিজেনের মাইনাস দিকটা তো লাগেনি। তাহলে এই দুটো কিন্তু আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারি না আমাদের অন্য আগের কনসেপ্টগুলো থেকে। মলিকুলার অরবিটাল থিওরি থেকেই আমরা এটা ক্যান ইজিলি বি এক্সপ্লেইনড। ওকে, দেখো এখানে যেহেতু হেটেরোনিউক্লিয়ার, এখানে কিন্তু আর একই এনার্জি লেভেলে নেই। এই 2s অফ কার্বন আর 2s অফ অক্সিজেন ইজ বিলো দেন 2s অফ কার্বন। কেন? আমরা আগেই দেখেছি ওই যে এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু জেড স্কোয়ার মাইনাস, সেই জন্য মোর, যেহেতু এটার জেড মোর, জেড ইকুয়ালস টু 8 আর 8, আর এখানে জেড ইকুয়ালস টু 6, সেই জন্য আমার এটা মাচ লোয়ার ইন এনার্জি। ফাইন। সিমিলারলি পিটাও লোয়ার, কিন্তু পিটা কিন্তু অতটা লোয়ার না দেন এস। এটা আমরা এই ছবিটা থেকেই বুঝতে পারবো। এই দেখো, এসটা যত তাড়াতাড়ি নামছে, পিটা কিন্তু অত তাড়াতাড়ি নামছে না। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমার এনার্জি অর্ডারিং আছে। হ্যাঁ, আমার এটা কার্বন, এটা এটা। এবার দেখো কার্বনের অক্সিজেনের এস আর পির মধ্যে ডিফারেন্স বেশি আছে, এর মধ্যে ডিফারেন্সটা অত নেই। ঠিক আছে, এই সব মিলে মিশে তার বিভিন্ন ধরনের ইন্টারাকশন হচ্ছে, হয়ে এই রকমের একটা এনার্জি অর্ডারিং হয়েছে। সেটা কীরকম? দ্যাট ইজ সিমিলার টু দ্য বোরন, কার্বন অ্যান্ড নাইট্রোজেন। এইটার মতন কিন্তু, অক্সিজেনের আর ফ্লোরিনের মতন না কিন্তু। দেখো, সিগমা ইজ অ্যাবাভ দ্য পাই, সিগমা ইজ অ্যাবাভ দ্য পাই, রাইট? সেরকম নাম্বার অফ ইলেকট্রনস কত আছে দেখো। কার্বন মনোক্সাইড ইজ আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক মানে সেম নাম্বার অফ ইলেকট্রন উইথ হোয়াট? নাইট্রোজেন। নাইট্রোজেনের যেটা থাকে এখানেও তাই, 6 আর 8 14, নাইট্রোজেনের 7 আর 7 14। ঠিক নাইট্রোজেনের মতনই এর নেচারটা হয়েছে, বন্ডিং ইয়েগুলো। দেখো এই যে নাইট্রোজেনের যেরকম ছিল ঠিক এটারও তাই হয়েছে। কিন্তু এখানে দেখো কি হচ্ছে এখন। আমি এই যে ডান দিকে যে ছবিটা আছে না, দিস আর ওই যে কম্পিউটার সিমুলেটেড করে এই ছবিগুলো পাওয়া গেছে। দেখো একদম লোয়েস্ট এটায় আসছি। এটা কি? এটা হলো, দাঁড়াও সরিয়ে দিচ্ছি, এটা ছবিটা আসছে 1 সিগমা, রাইট? এটা হলো আমার 1 সিগমা, এই যে এটা। আচ্ছা, 1 সিগমাটা এখানে কেন বলছে 1 সিগমা? মানে কিন্তু এখানে যে 1 এসের থেকে তৈরি হচ্ছে তা না। হ্যাঁ, এটা কিন্তু মানে নাম্বার দিয়ে দিয়েছে এখন। হ্যাঁ, এখানে কিন্তু আর বলেনি যে এটা 2s থেকে হচ্ছে না 1s থেকে হচ্ছে। যেহেতু এখানে ডিপি মিক্সিং আছে, এসপি মিক্সিং আছে, সেখানে একটা জেনারেল ইয়ে করে দেওয়া হয়েছে। আমার জাস্ট এই ছবিতে যে 1 নম্বর সিগমা, 1 নম্বর আমি বলছি প্রথম সিগমাটা, তার ছবিটা এরকম। দেখো আমরা যে ছবিটা দেখেছি আগে, তার সাথে এটা কিন্তু মিলছেই না। মিলছে না কেন? কারণ এই যে সিগমা, দেখো এই সিগমাটা কার বেশি কাছে? 2s এর থেকে বেশি কাছে। কাজেই এর মধ্যে 2s এর ইনফ্লুয়েন্সটাই বেশি হবে রাদার দেন 1sটা। দেখো এখানে যেন পুরোটাই যেন অক্সিজেনের উপরে বেশিটা আছে, অরবিটালটা, তাই না? এখানে তোমার অক্সিজেনটা আছে, এখানে কার্বনটা আছে, যেন অক্সিজেনের উপরেই যেন পুরোটা আছে। আবার সিমিলারলি দেখো এটা, এই যে 2 সিগমা, এ মাছ নিয়ার টু কার্বন, কার্বনের সাথে। কাজেই আবার এর মধ্যে কিন্তু কার্বনের ইয়েটা বেশি আছে, কার্বনের 2s অরবিটালের ইয়েটা বেশি আছে। পাইগুলো তো ওই একই রকম। এখানে দুটো দেখানো হয়েছে কারণ ঠিক যেন 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে
কারণ একটা এক্স এর থেকে একটা ওয়াই এর থেকে, সেই জন্য এই যে সিগমাটা তৈরি হয়েছে, সরি, এই যে সিগমা মানে পি অরবিটাল থেকে যে সিগমাটা তৈরি হয়েছে, এটার অবস্থাটা দেখো। এমনি কি হওয়া উচিত ছিল, এটা আমরা সিমেট্রিক হলে একদম ঠিক মাঝে এরকম একটা লোভ একটা কালারের হতো, আর এখানে একটা এরকম এরকম হতো, তাই না? কিন্তু দেখো অদ্ভুত ধরনের একটা শেপ হয়েছে, আনসিমেট্রিক্যাল শেপ। কার দিকে ঝুঁকে আছে বেশি? কার্বনের দিকে। হ্যাঁ, এখানে ছবিটা হয়তো এক্স্যাক্টলি ঠিক নেই, কারণ আমাদের ঠিক এক্স্যাক্টলি এনার্জি অর্ডারিংয়ে তো ছবিগুলো করা হয়নি। এই যে ছবিটা দেখেই বোঝাই যাচ্ছে যে এর মধ্যে কার্বনের কন্ট্রিবিউশন বেশি আছে, কার্বনের রেদার দেন অক্সিজেনের কন্ট্রিবিউশন, সেই জন্য এটা ছবিটা এরকম লাগছে। সিমিলারলি এই যে পাই স্টার অরবিটাল যেটা ফাঁকা আছে, সেগুলোও দেখো কার্বনের উপর লোবসগুলো কিন্তু মাছ লার্জার, তার মানে কার্বনের কন্ট্রিবিউশনই এখানেও বেশি। এইবার আমরা এই এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করি। দেখো বলছি ঠিকই যে আমাদের এই যে ইলেকট্রনটা আছে না এইখানে, এটা তাহলে কার উপর আছে? এটাই তো আমার হোমো, এই যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর এটা হলো আমার লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, রাইট? কোনো ইলেকট্রন যখন কাউকে দেব, রাইট, যেরকম অ্যামোনিয়ার যে লোন পেয়ার, হ্যাঁ, লোন পেয়ার যেটা আমরা তখন কোনো বন্ড করতে গেলে তো পেয়ার দিতে হবে কোনো পজিটিভ জিনিসের সাথে। তা কার্বন মনোক্সাইড যখন বন্ড করবে কোন পেয়ারটা দেবে? অবভিয়াসলি এটা দেবে, এটাই আমার নন বন্ডিং পেয়ার এখানে। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা কার উপর বেশি আছে? এটা তো এর মাঝে নেই, তাই না? এর মাঝে এটার প্রবাবিলিটি খুবই কম। এই যে ইলেকট্রন পেয়ারটা, এটা মোস্টলি কার্বনের মাথাতেই বসে আছে, সেই জন্য দিস ইজ মোর লাইক এ লোন পেয়ার রাদার দেন বন্ড পেয়ার, রাইট? কার্বনের উপরেই এটা বসে আছে, রাইট? সেই জন্য কি হচ্ছে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হলেও কার্বনের উপরেই যেহেতু এটা বসে আছে, এ ক্যান্সেল আউট ইচ আদার, এটা আর এই পজিটিভ নেগেটিভ থাকে না, মোস্টলি এটা প্রায় নো চার্জ সেপারেশন, অ্যান্ড আলটিমেটলি কি হয়, তার ডাইপোল মোমেন্টও জিরোই হয়ে যায়। এক নম্বর এটা। দু নম্বর, ধরো নাইট্রোজেন যখন বন্ড করে তার লোন পেয়ার দিয়ে তো করে, সেরকম কার্বন মনোক্সাইড যখন বন্ড করবে তার লোন পেয়ার দিয়েই করবে। তাহলে লোন পেয়ারটা কোথার থেকে যাচ্ছে? কার্বনের মাথার থেকেই যাচ্ছে, সেই জন্য কার্বন দিয়েই সে বন্ড করে, অক্সিজেন দিয়ে কখনো করে না। হ্যাঁ, সেই জন্য কার্বন দিয়েই বন্ড করে, অক্সিজেন দিয়ে করে না। এটা আমরা কোথার থেকে পেলাম? আমরা এই অরবিটালের ছবিটা দেখে পেলাম। হ্যাঁ, যে এই অরবিটালের ছবিটা দেখে বুঝছি যে এই যে ইলেকট্রন পেয়ারটা মোস্ট অফ দ্য টাইম কোথায় রিসাইড করে? সে কার্বনের মাথাতেই রিসাইড করে, অক্সিজেন আর অক্সিজেন দুটোর, কার্বন আর অক্সিজেনের মাঝে খুব কম করে, হ্যাঁ, মোস্টলি কার্বনের মাথাতেই করে। সেই জন্য সে কার্বনের বন্ড যখন করবে কার্বন দিয়েই করবে, অক্সিজেন দিয়ে করবে না। ঠিক আছে, হলো। আর একটা জিনিস বললাম যে কার্বন মনোক্সাইড খুব পয়জনাস। সোজা কথা পয়জনাস কেন? খুব ইনরিভার্সিবলি বাইন্ড করে, খুব স্ট্রংলি বাইন্ড করে, সেই জন্য খুব পয়জনাস। এখন দেখো মেটালের সাথে যখন বন্ড করবে, তোমরা হয়তো এই কথাটা শিখেছো, আমরা আবার পড়বো কার্বন যখন পড়বো, যে ব্যাক বন্ডিং, মেটাল টু লাইগ্যান্ড ব্যাক বন্ডিং। হ্যাঁ, মেটালেও তো অনেক ডি ইলেকট্রন আছে, তারা আবার এখানে ব্যাক বন্ডিং করে এই বন্ডটাকে আরো স্ট্রং করে, রাইট? এ তো এখান থেকে বন্ডিং হচ্ছে, কার্বনের সাথে দুই রকমের বন্ডিং হচ্ছে, কার্বন এখানে এ কোঅর্ডিনেট বন্ড করছে, কার্বন মনোক্সাইড মেটালের সাথে, আবার মেটালের ডি ইলেকট্রনগুলো কার্বন মনোক্সাইডের ভ্যাকেন্ট অরবিটালে আসছে, তার মানে লুমোতে আসছে, অ্যান্টি বন্ডিং অরবিটালে। হ্যাঁ, অ্যান্টি বন্ডিং অরবিটালে আসছে, ভালো আসুক। এবার এরা যখন আসলো তাহলে কোন অরবিটালটায় আসবে? অবভিয়াসলি যেটা লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, লোয়েস্ট এনার্জিতে। দেখো এও তো আবার কার্বনের মাথাতেই বেশি আছে, রাইট? এও কার্বনের মাথাতেই বেশি আছে, তাহলে কার্বন দিয়ে বন্ড করলেই কিন্তু এই ফ্যাসিলিটিটা কার্বন মনোক্সাইড পাবে, তাহলে মানে ব্যাক বন্ডিংয়ের ফ্যাসিলিটিটা অক্সিজেন দিয়ে করলে পাবে না, সেই জন্য কার্বন দিয়েই বন্ড করে। তাহলে মেটাল কার্বন বন্ডটা মাছ স্ট্রেনদেন্ট হবে, মাছ স্ট্রঙ্গার হবে। এখানে আর একটা মজা আছে, স্যার এটা কি সাইনার্জিক এফেক্ট বলে? সাইনার্জিক এফেক্ট বলে।
রাইট, এটাই সিনার্জিক এফেক্ট। হ্যাঁ, এ ওকে স্ট্রং করছে, এ আবার ওকে আবার স্ট্রং করে যাচ্ছে, মানে একে অপরকে মেটাল কার্বন বন্ডটা মাচ অ্যান্ড মোর স্ট্রঙ্গার হচ্ছে। এ যত ডোনেট করবে, কার্বন মনোক্সাইড যত স্ট্রংলি ডোনেট করবে, এর ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, এর ইলেকট্রন ডেন্সিটি যত বেড়ে যাবে এ তত ব্যাক বন্ডিং করতে চাইবে, ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, উল্টো আবার কার্বন বন্ডটাকেই স্ট্রঙ্গার করবে। সিনার্জিস্টিক এফেক্ট, গুড, ঠিক আছে, হলো। কিন্তু এই সিনার্জিস্টিক এফেক্ট হওয়ার ফলে কি হচ্ছে দেখো, এই যে ইলেকট্রনগুলো কোথায় আসছে, এ তো অ্যান্টি বন্ডিং অরবিটালে এলো। এই অ্যান্টি বন্ডিং অরবিটালে আসার ফলে কি হলো, তাহলে কার্বন আর অক্সিজেনের বন্ড অর্ডার কিন্তু কমে যাবে। মাইন্ড ইট, কার্বন আর অক্সিজেনের যে বন্ড অর্ডার, কার্বন মনোঅক্সাইড, ফ্রি কার্বন মনোঅক্সাইডে কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার 3, রাইট। কিন্তু যখনই মেটালের সাথে বন্ড করবে সাম পার্সেন্টেজ অফ ব্যাক বন্ডিং তো হবেই হবে। যখনই হলো সাথে সাথে কিন্তু ওর বন্ড অর্ডার কমে গেল, মানে দিস বন্ড বিকামস উইক। কার্বন অক্সিজেন বন্ডটা কিন্তু উইক হতে থাকবে আর বড় হতে থাকবে। যা কার্বন মনোক্সাইড যা বন্ড লেন্থ, কোনো মেটাল কার্বন নিলে কিন্তু কার্বন অক্সিজেনের বন্ড লেন্থ মাচ হায়ার দেন ফ্রি কার্বনিল। হ্যাঁ, এটা আমরা আইআর স্পেকট্রোস্কোপিতে দেখবো, ওটার থেকেও বুঝতে পারবো। তাহলে যদি ধরো এই ধরনের আসে, তোমাদের যদি অনেকগুলো মেটাল কার্বনিল দিয়ে দেয় না, এক্সাম্পল ধরো নিকেল কার্বনিল, CO4 কি আরও মেটাল কার্বনিল দিয়ে দিল, তারপরে জিজ্ঞেস করা হলো যে কোনটার ক্ষেত্রে বন্ড লেন্থ হায়ার হবে কি লোয়ার হবে, তোমাদের কিন্তু তখন ভাবতে হবে যে কোন মেটালে বেশি ইলেকট্রন ডেন্সিটি আছে, কে বেশি ব্যাক বন্ডিং করবে। তাহলে সেই হিসাবে যত বেশি ব্যাক বন্ডিং হবে তত উইকার কার্বন অক্সিজেন বন্ড হবে, তত স্ট্রঙ্গার কার্বন মেটাল বন্ড হবে, আর মোর স্ট্রঙ্গার দ্য কার্বন মেটাল বন্ড মাচ মোর উইকার দ্য কার্বন অক্সিজেন বন্ড গেটস। হ্যাঁ, ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, আমরা যখন আবার এক্সাম্পল সলভ করব তখন দেখব। তাহলে এইটাই একটা ডিসকাশন ছিল অ্যাবাউট দিস কি হেটেরো ডায়াটমিক মলিকিউল, রাইট। আর কি আছে না, এরপরে পরের দিনেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, হেটেরোডায়াটমিক মলিকুলে আরেকটা আমি হেটেরোডায়াটমিক মলিকুল একটু শর্টে বলে নিই। ধরো HF, হাইড্রোজেন ফ্লোরাইড, আমরা এই এক্সাম্পল থেকে দেখেছি, এই যে এইখানেই ছিল না, তা বুঝতেই পারছো হাইড্রোজেন যদি এখানে হয় তাহলে হাইলাম যদি এত নিচে হয় তাহলে ফ্লুরিন তো অনেক নিচে হবে, অনেক নিচে হবে। হ্যাঁ, এদের মধ্যে কোনো ইন্টারাকশানই হবে না। তো এদের মধ্যে মলিকুলার অরবিটাল তৈরি করা মানে কি, এইখানে আর এখানেই হবে, তাই না? ঠিক, মানে মলিকুলার অরবিটালও এরকমই হবে। তাহলে যে বন্ডিং অরবিটালটা ফ্লুরিনের মতনই হবে, অ্যান্টি বন্ডিং অরবিটালটা হাইড্রোজেন মতনই হবে। তো অ্যাজ গুড অ্যাজ টু ডিফারেন্ট অ্যাটমস, তার মানে আমরা বলতে পারি, সেই জন্যই বলি যে দুটা ইলেকট্রনই এখানে চলে আসবে আর এখানে একটাও থাকবে না। তার মানে কি, দিস ইজ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এত ডিফারেন্স এনার্জির যে দুটো ইলেকট্রনই একদম একটা অ্যাটমেই চলে আসলো, মানে পুরোপুরি এটা তো ফ্লোরিনের মতনই থাকবে, কারণ এটা একদম এত ডিফারেন্স এনার্জিতে। হ্যাঁ, আর এটা হাইড্রোজেনের মতনই হবে, মানে একদম কিছুই থাকবে না, ফাঁকা হয়ে যাবে, মানে H+ হয়ে যাবে আর F- হয়ে যাবে। সেটাই হলো আমার এক্সট্রিম কেস এনার্জি ডিফারেন্স হলে, দ্যাট ইজ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এটা আমরা বোঝার চেষ্টা করলাম, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের পিকচারটা। ওকে, তা আজকে আপাতত এখানেই ডিসকাশনটা শেষ করলাম। এবার তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো।